নমস্কার সবাইকে, আই এম দীপ্তার্ক দাস ফ্রম এমএসিএইচ। আজকে আমি যে টপিকটার কথা বলবো সেটা কার্সিনোজেনেসিস অ্যান্ড কার্সিনোজেন্স নিয়ে। এটা অনেকটা ইজিও টপিক এবং ইম্পর্টেন্টও, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে এটা দেখতে পাবে। এবার এই যে টপিকে প্রথম কথা আমি বলছি কার্সিনোজেনেসিস। এর আগের যে প্রিভিয়াস আমি মলিকুলার বেসিস অফ ক্যান্সার বলেছি, সেখানে যেটা দেখছি যে একটা নর্মাল সেল সেটা কিছুর এফেক্টে, এই কিছুটা কি কার্সিনোজেন। কার্সিনোজেন মানে ক্যান্সার ক্রিয়েটিংগুলোই হচ্ছে কার্সিনোজেন। এটা রেডিয়েশন হতে পারে, এটা কোনো কেমিক্যাল হতে পারে, কোনো ভাইরাস হতে পারে, সাপোজ যে কোনো কিছু হতে পারে। এর এফেক্টে এর মধ্যে কোনো অ্যাবনর্ম্যালিটি এলো। এটা অ্যাবনর্ম্যালিটিটা কি? সাপোজ ডিএনএ ড্যামেজ হলো। তো এই ডিএনএ ড্যামেজটা আমার নর্মাল যে বিভিন্ন জেনেটিক মেকানিজম আছে সেখান থেকে রিপেয়ার হবে। রিপেয়ার হলে সেটা আবার নর্মাল সেল কনভার্ট হবে। কিন্তু যদি রিপেয়ার না হয়, যদি এটা ফেলিওর অফ রিপেয়ার হয়, যদি রিপেয়ার না হলো, তবে এই ড্যামেজটা স্টে করবে। এই ড্যামেজটা স্টে করার ফলে কী প্রবলেম হচ্ছে? রিপেয়ার হলো না মানে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, সেখানে টিউমার সাপ্রেসের জিন কাজ করছে না, এটা গেল। প্লাস কি, এখানে যে প্রোটো অঙ্কোজিন সেটা কিন্তু অ্যাক্টিভেট হতে পারে। প্রোটো অঙ্কোজিন যদি অ্যাক্টিভেট হয় সেটা কি অঙ্কোজিনে কনভার্ট হবে। অঙ্কোজিন মানেই ক্যান্সার ক্রিয়েটিং। আরেকটা কি হচ্ছে, এখানে নর্মাল যে অ্যাপোপ্টোসিসটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো অ্যাপোপ্টোসিস বন্ধ হচ্ছে, টিউমার সাপ্রেসের জিন কাজ করছে না, প্রোটো অঙ্কোজিন টু অঙ্কোজেনিক অ্যাক্টিভেশন হচ্ছে। এর ফলে কি র্যাপিড সেল ডিভিশন হবে এবং যার ফলে কি তৈরি হবে? ক্যান্সার। ফার্স্ট প্রি ক্যান্সারের স্টেজ, তারপরে ক্যান্সার। তো দিস ইজ কার্সিনোজেনেসিস। যে কোনো কার্সিনোজেন, সেটা রেডিয়েশন হোক, কেমিক্যাল হোক, কোনো ভাইরাস হোক, যাই হোক না কেন, তার মেকানিজম এটা, যেটা যে সিস্টেম করবে সেখানে লাস্ট যে ক্যান্সার আসছে সে টিউমার সাপ্রেসের জিনকে স্টপ করছে, অ্যাপোপ্টোসিসকে স্টপ করছে, প্রোটো অঙ্কোজিনকে অ্যাক্টিভেট করছে, ডিএনএ ড্যামেজ করছে। এইভাবেই কার্সিনোজেনেসিস হয়। এবারে আমরা মেন টপিকে আসবো। কার্সিনোজেন আমরা বুঝছি যে কার্সিনোজেন। এবারে আমাদের কার্সিনোজেন সম্পর্কে জানারটা দরকার কেন, এর জন্য একটু হিস্ট্রিতে যাই। কার্সিনোজেন মানে যেগুলো ক্যান্সার ক্রিয়েট করছে, এটা যদি একটু হিস্ট্রিতে যাই আমরা দেখবো একজন সায়েন্টিস্ট ছিলেন, স্যার পার্সিভাল পট। উনি স্কটিশ সায়েন্টিস্ট, বা লন্ডনে সায়েন্স ল্যাব ছিল, যাই হোক সেটা কথা না। কিন্তু এই যে সায়েন্টিস্ট, ইনি একটা স্পেশাল অবজারভেশন করলেন। তখনকার স্কটল্যান্ডে চিমনি ছিল, তো যারা চিমনি ওয়ার্কার ছিল, চিমনিতে যারা কাজ করতো, তাদের ভেতরে স্ক্রোটাল ক্যান্সার দেখা যাচ্ছিল। ওকে, এই স্ক্রোটাল ক্যান্সারের, তখন ক্যান্সার এত বছর আগে তো তখন ট্রিটমেন্টের কোনো সিস্টেম নেই, কিন্তু উনি একটা জিনিস সায়েন্টিস্টরা লক্ষ্য করলেন যে চিমনি ওয়ার্কারদের মধ্যে এটা বাড়ছে। তার মানে চিমনি থেকে কোনো না কোনো সাবস্টেন্স আসছে, মেবি চিমনির ওটা ধোঁয়া, যেটা ক্যান্সারের এফেক্টকে বাড়াচ্ছে। তো ওখানে বডির রেগুলেশন করা হলো, যেটা একটা সিম্পল মেথড, যেটা করা হলো কি বাথ। কী করতে হবে? যে আমাদের বাথিং করতে হবে, স্নান করতে হবে। কখন? এভরি চিমনি ওয়ার্কার পর। এবারে এটা তো সাধারণ জিনিস যে ওয়ার্কাররা স্নান করবে, তবে এটা নিয়ে তো কথা হচ্ছে কেন? বিকজ ওগুলো কোল্ড কান্ট্রি, স্কটল্যান্ড হোক, এটা ডেনমার্কেও দেখা গেছে। তো ওই এলাকার সেই সময় চিমনি ওয়ার্কাররা ড্রেস পরে যেত, ফলে ওদের এত বাথ টেকিংয়ের কোনো ব্যাপার ছিল না। সেই রকম কন্ডিশনেও বলা হলো যে অবশ্যই প্রত্যেক কাজের পরে বাথ টেক করতে হবে। তো এর ফলে ইরেডিকেট হয়ে গেল কিন্তু এই কন্ডিশনটা। তার থেকে বোঝা গেল যে আমরা যদি কার্সিনোজেনিক যে সাবস্টেন্স, কার্সিনোজেনটা কী ছিল, তবে এখানে চিমনি নিশ্চয়ই কোনো ধোঁয়ার কোনো সাবস্টেন্স, এটাকে আমরা সরাতে পারলে ক্যান্সারটার প্রবাবিলিটিটাকে অনেকটা কমাতে পারি। আমরা কার্সিনোজেন জানছি একটাই কারণ, দ্যাট ইজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেই জন্য। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্সিনোজেনের টাইপ। তো কার্সিনোজেন কী কী হতে পারে? কার্সিনোজেন যদি মেনলি আমি ডিভাইড করি, ফার্স্ট সাপোজ কেমিক্যাল, একটা করব আমরা বায়োলজিক্যাল, যেটাকে আমরা মাইক্রোবিয়াল মেনলি বলি, বিকজ বিভিন্ন মাইক্রোস ভাইরাসেরই করে। আরেকটা আমাদের ফিজিক্যাল, ফিজিক্যালটা ধরো রেডিয়েশন। তো এটা ফিজিক্যাল, এটা বায়োলজিক্যাল, আর এটা কেমিক্যাল। আমরা তিনটে দেখলাম। তো এবার ওটা জেনেটিক, আরও অনেক কিছু তোমরা আনতে পারো, কিন্তু এই কার্সিনোজেনগুলোর মধ্যে একটা টার্মিনোলজি আমাদের প্রথম জানতে হবে, যেটা হচ্ছে যে কার্সিনোজেনেসিসের মানে কীভাবে স্টেপগুলো যায়। তো কেমিক্যাল কার্সিনোজেনের ক্ষেত্রে এইটা কিন্তু করা হয়েছে। কেমিক্যাল কার্সিনোজেনকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। আচ্ছা, এই ডাইরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেন কোনগুলো? মানে ওই কার্সিনোজেনিক সাবস্টেন্স এটা বডিতে এলো এবং ক্যান্সার ক্রিয়েট করলো, এগুলো ডাইরেক্ট ক্যান্সার ক্রিয়েট করে। কিন্তু ইনডাইরেক্টের ক্ষেত্রে এটা বডির ভেতরে এলো, বডিতে এসে এর মেটাবলিজম হবে, এর ফলে একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। এই ইন্টারমিডিয়েটটা খুব স্ট্রং কার্সিনোজেন, এটা থেকে তৈরি হবে ক্যান্সার। এবারে এই যে বডি মেটাবলিজমের ফলে ইন্টারমিডিয়েট যখন তৈরি হয়, এটা অনেক পাওয়ারফুল, বাট যেটা ডাইরেক্ট বাইর থেকে আসে এটা কার্সিনোজেনিক ডাইরেক্ট, বাট তুলনায় উইক, যেটা আমাদের স্ট্যাটিস্টিক দেখাচ্ছে। তো এবারে এই যে মেকানিজমটা আমরা বলছি ডাইরেক্ট ইনডাইরেক্ট, যা কিছুই হোক না কেন, কেমিক্যাল কার্সিনোজেনে একটা মেকানিজম কিন্তু মেন, সেটা হচ্ছে ফার্স্ট আমার বডিতে ইনিশিয়েশন হবে,
তারপরে এই ইনিশিয়েশনটা মানে একটা আউটার কোনো কার্সিনোজেনিক সাবস্টেন্স আমার বডিতে এলো, সেটা ডাইরেক্ট হলে ডাইরেক্ট কাজ করলে, ইনডাইরেক্ট হলে মেটাবলিজমের পরে ইন্টারমিডিয়েট তৈরি করলে সেটা কাজ করবে। এই ইনিশিয়েশন হলেই কিন্তু ক্যান্সার হয় না। এবার ইনিশিয়েশনের পরে কি কিছু প্রোমোটার কাজ করবে। প্রোমোটার মানে এমন সাবস্টেন্স যেগুলো নিজেরা কার্সিনোজেনিক নয়, কিন্তু আগে থেকে কার্সিনোজেনিক কোনো ইনিশিয়েশন থাকলে তাকে কাজে লাগিয়ে ক্যান্সারাস কন্ডিশনের প্রবাবিলিটি বাড়ায়। এখানে একটা যদি আমরা রিসার্চ দেখি তবে আমরা ব্যাপারটা বুঝতে পারব। সাপোজ আমি 5টা কন্ডিশন করছি। ফার্স্ট কন্ডিশনে আমরা এমন কোনো সাবস্টেন্স দিলাম যেটা কার্সিনোজেনিক এবং যেটা ইনিশিয়েটার, আমি আই সাপোজ দিলাম। আচ্ছা, ইনিশিয়েটার সাপোজ আমরা ইনিশিয়েটার কাকে দিতে পারি, এটা হচ্ছে পলিসাইক্লিক হাইড্রোকার্বন। এটা কোথায় পাবে, এগুলো আমরা মানে ধোঁয়াগুলোতে পাই, মানে সাপোজ সিগারেটে তুমি পাই। তো এটা ইনিশিয়েটার, এটা ক্যান্সারাস ইনিশিয়েটার। এটা কিন্তু যদি শুধু একজন মানুষের বডিতে একবার গেল তাতে কিন্তু টিউমারের কন্ডিশন নো, এটা টিউমার কন্ডিশনটা এদিকে দেখাচ্ছে, এটা নো, টিউমার হচ্ছে না। তারপরে আমি ইনিশিয়েটার পরের কেসেও দিয়েছি, কিন্তু এরপরে প্রোমোটার এসছে। প্রোমোটার বারবার লাগবে, কারণ একবারেই প্রোমোটার তো কাজ করবে না বারবার। প্রোমোটার সাপোজ যেমন ক্রোটন অয়েল মানে এই জোলাপে থাকে, তারপর বিভিন্ন রকম ভেটেরিনারি মেডিসিনে থাকে, মানে অনেক রকম জায়গায় ক্রোটন অয়েল পাওয়া যায়। তো ক্রোটন অয়েলের অ্যাকশানে এখানে কিন্তু অবভিয়াসলি টিউমার হবে। এবারে থার্ড কন্ডিশন আমরা ভাবলাম যে আমি ইনিশিয়েটার দিয়েছি, তারপরেই সঙ্গে সঙ্গে প্রোমোটার আসছে না। এখন অনেক ইয়ার পরে, মানে 2 to 5 ইয়ার্স পরে আমার প্রোমোটার এলো সাপোজ, তবু যদি প্রোমোটারের ইন্টেন্সিটি থাকে টিউমার হবে। তার মানে ইনিশিয়েটার যে ড্যামেজটা করে গেল সেটা তার মানে মেমোরি টাইপ একটা ইরিভার্সিবল ড্যামেজ করে যায়, সেই জন্য ওটা থেকে যায় বলে প্রোমোটার পরে ক্যান্সারাস কন্ডিশন তৈরি করতে পারে। 4 নম্বর একটা কন্ডিশন দেখলাম যে আমি আগে প্রোমোটার দিয়েছি, প্রোমোটার অনেকবারই হয়তো দিয়েছি, পরে ইনিশিয়েটার দিয়েছি, এখানে কিন্তু কোনো টিউমার হলো না। এর দ্বারা আমরা কি বুঝলাম, যে প্রোমোটার্স আর নট ডাইরেক্টলি ক্যান্সারাস, এরা কার্সিনোজেনিক ডাইরেক্টলি নয়। যেটা ক্রোটন অয়েল মানে জোলাপ খেলে কারণ ক্যান্সার হবে না, কিন্তু কেউ সিগারেট স্মোকার, তার যদি খাবারের জোলাপ হয়তো আছে সাপোজ, তো তার ক্যান্সারের প্রবাবিলিটি অনেক বেশি বেড়ে গেল। এবারে আরেকটা কন্ডিশন, আমি শুধুই প্রোমোটার দিয়েছি, সে 25 বার প্রোমোটার দিলেও কোনোভাবেই তবে টিউমার হবে না। ইনিশিয়েটার ছাড়া টিউমার ইনিশিয়েট করবে না। এবার ইনিশিয়েটার থাকলে শুধু টিউমার হবে তার কোনো মানে নেই, তাতে প্রোমোটার হলে টিউমার টু ক্যান্সার কন্ডিশনটা অনেক বাড়ে। এটা আমরা মেকানিজম নিয়ে কথা। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখবো যেগুলোতে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যেভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট করেছিলাম সেটা দিয়েই করি। মানে কেমিক্যাল যদি কার্সিনোজেন হয়, কেমিক্যাল কার্সিনোজেনের দুটো টাইপ আমরা বুঝলাম। তো কেমিক্যাল কার্সিনোজেন যেগুলো ডাইরেক্ট, সেগুলো কারা, ইনডাইরেক্ট কারা। ডাইরেক্ট যারা অ্যাক্ট করে এগুলো সব অ্যালকাইলেটিং এজেন্ট বেশিরভাগ। অ্যালকাইলেটিং এজেন্ট মানে অ্যালকাইল গ্রুপ যোগ করবে ডিএনএতে, ডিএনএ অ্যাক্টিভেশন করে দেবে এইগুলো। আচ্ছা, আর কারা কারা অ্যালকাইল গ্রুপ যেমন যোগ করতে পারে, অ্যাসাইল গ্রুপও যোগ করতে পারে, অ্যাসাইলেটিং হতে পারে। আচ্ছা, এগুলোতে কি আছে, যেগুলো আমাদের যেমন একটা খুব পপুলার, এটা অ্যান্টি ক্যান্সার ড্রাগে ইউজ হয়, বাট এটা ক্যান্সারাস, এটা হচ্ছে সাইক্লোফসফামাইড। সাইক্লোফসফামাইড কিন্তু ডাইরেক্ট অ্যাক্টিং, এটার কোনো ইন্টারমিডিয়েট স্টেটে নয়, এইটা গিয়েই ক্যান্সারাস ইনিশিয়েশন করতে পারে। কিন্তু যেগুলো প্রো কার্সিনোজেনিক সেরকম কি, যেটা আমি আগে বললাম, মানে এই যে টার্মটা পলিসাইক্লিক হাইড্রোকার্বন। পলিসাইক্লিক হাইড্রোকার্বনে কী আছে, তুমি পাবে বেঞ্জোপাইরিন, বেঞ্জো অ্যান্থ্রাসিন, এগুলো তোমরা টার্মগুলো শুনেছ। এগুলো বেশিরভাগ হচ্ছে তোমার এতে থাকবে, সিগারেটসে থাকবে। অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো এটা ক্যান্সারাস, মানে বেঞ্জিডাইন বা ওরকম। আচ্ছা, এবারে এই কেমিক্যালগুলো তো বিভিন্ন আর্টিফিশিয়াল, ন্যাচারাল অনেক কেমিক্যাল থাকতে পারে। আমরা এগুলো আর্টিফিশিয়াল কেমিক্যাল রাখলে ন্যাচারাল একটা কেমিক্যাল অ্যাফলাটক্সিন, এটা ন্যাচারাল কম্পাউন্ড। অ্যাফলাটক্সিন, তারপরে বিটেল নাটস, এগুলোও কিন্তু কার্সিনোজেন। এগুলো মেটাবলিক প্রসেস দরকার হয়, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ইনডাইরেক্ট একটা প্রসেস। যদি আমরা অ্যাফলাটক্সিন ভাবি, অ্যাফলাটক্সিন আমাদের কিন্তু ট্রিটমেন্টে আগে কাজে লাগানো হতো। এটা পাওয়ারফুল কার্সিনোজেন, এটা কী করে, হেপাটোমা তৈরি করে। হেপাটোমা মানে লিভারে ক্যান্সারের স্টেট। এটা অ্যাসপারজিলাসে থাকে, বিভিন্ন ফাঙ্গিতে থাকে অ্যাফলাটক্সিন। আচ্ছা, যেটা সিগারেট তো বলেই দিলাম। তো এগুলো আমরা কেমিক্যাল দেখলাম। তো এবারে শুধুই কি কেমিক্যালের মধ্যে এই কম্পাউন্ড, আদার কিছু জিনিসও থাকতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ডাই, অ্যাজবেস্টাসও হয়, তা বাদে বিভিন্ন মেটালস, এটা আলাদাও করা যায়, যেগুলো হেভি মেটালস, যেমন ধরো কোবাল্ট, এটা ক্যান্সার স্টেট তৈরি করতে পারে। এবারে আমরা যে আরেকটা বলেছিলাম যেটা ফিজিক্যাল, সাপোজ যেটা রেডিয়েশনটি তো মেইনলি আমরা ফিজিক্যাল বলছি। তো এই রেডিয়েশন আমরা ছোটোবেলা থেকেই জানি, ইউভি রে কী করে সেটা আমরা
দেখেছি যদি আমরা ডিএনএ নিয়ে পড়ি বা তোমরা বায়োকেমিস্ট্রিতে যেটা মলিকুলার বেসিস আছে ওই পার্টে যদি যাও, তবে ডিএনএ ড্যামেজ ওখানে টিটি ডাইমার ফর্মেশান যেটা নিউক্লিওটাইডের ক্ষেত্রে হয়, এটা কিন্তু ইউভিরে করে। এবারে ইউভিরে এটা করলে তো রিপেয়ার মেকানিজম আছে, সেটা হচ্ছে নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার। তো এই রিপেয়ারের নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ারে কিন্তু টিটি ডাইমার থেকে আবার নর্মালি হবে, ওটা আমি বলবো না এখানে, ওখানেই দেখে নেবে। কিন্তু এই প্রসেসটার জন্য টিউমার সাপ্রেসার জিন লাগবে। এবার টিউমার সাপ্রেসার জিন এফেক্টেড, তখন কিন্তু এই মেকানিজমটা হবে না, তখন স্কিন ক্যান্সারের পরিমাণ বাড়বে। তারপরে এই যে টিটি ডাইমার মানে থাইমিন মানে এটা হচ্ছে পিরিমিডিন ডাইমারাইজেশানে ইউভি লাইটের কিন্তু অনেক রকম আছে, ইউভি এ আছে, বি আছে, সি আছে, এটা ইউভি বির এফেক্টটা সবচেয়ে বেশি হয়। এবারে যদি এই নিউক্লিওটাইড এক্সিশন স্পেলিংটা বলে দিচ্ছি না, এক্সিশন মানে নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার যদি না হয়, তবে যেটা আমরা দেখি সেটাকে বলছি আমরা জেরোডার্মা পিগমেন্টোসা। এবারে এই রেডিয়েশনের মেন মেকানিজমটা, তো একটা যদি রেডিয়েশন আসে তবে ডিএনএ ড্যামেজ হবে, রিপেয়ার মেকানিজম হবে না, এর ফলে আমাদের জেরোডার্মা পিগমেন্টোসা বা বিভিন্ন টাইপের স্কিন ক্যান্সার দেখা যাবে। এবারে আমাদের বডিতে এটা আটকানোর সিস্টেমও আছে, সেটা কি আমরা এই যে রিপেয়ার মেকানিজমের জন্য বললাম P53 জিন আছে, নিউক্লিওটাইড এক্সিশন রিপেয়ার মেকানিজমে লাগবে, প্লাস হচ্ছে মেলানিন আমাদের বডি পিগমেন্ট যেটা ডার্ক ব্রাউন কালারের জন্য দেয়। এই মেলানিন থাকার জন্য আমাদের বডি কিন্তু সেফার আছে, এটা হয়ে গেল। এবার যারা অ্যালবাইনিজমে ভোগে, অ্যালবাইনিজম মানে তাদের বডিতে মেলানিন নেই, তো তাদের ক্ষেত্রে এর চান্সেসটা অনেক বেড়ে যায় স্কিন ক্যান্সারের। হলো, এবারে আমরা তবে ফিজিক্যাল এবং কেমিক্যাল দেখে নিলাম। এবারে হচ্ছে মাইক্রোবিয়াল বা বায়োলজিক্যাল। তো মাইক্রোবিয়াল বায়োলজিক্যালের ক্ষেত্রে আমি ফার্স্টের দিনই একটা কথা মানে এর আগে বলেছি যে অঙ্কোজিনের ক্ষেত্রেও, যেটা অঙ্কোভাইরাস মানে যে ভাইরাসগুলো অঙ্কোজেনিক, এর মধ্যে খুব পপুলার ভাইরাস হচ্ছে ইবিভি, এইচপিভি, তারপরে এইচবিভি, এইচটিএলভি এটা 1, আর এইচ পাইলোরি। আচ্ছা, এটা কারা? এবারে প্রত্যেক ভাইরাস ডেফিনেট টাইপ অফ কার্সিনোমার জন্য দেয়, ফলে আমাদের প্রত্যেকের নামটা জানা দরকার, এবং নামটা বুঝলে আমরা বুঝতে পারবো যে এটা কী ধরনের ক্যান্সার আছে। যেমন যেটা HTLV1 সবচেয়ে লম্বা নাম, এটা হচ্ছে হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস টাইপ 1। এটা টি-সেল লিউকেমিয়ার জন্য দেয়, বুঝতেই পারলাম। তো এটা কিন্তু সব জায়গায় যে থাকে তা না, এটা মূলত আফ্রিকা, তারপর ক্যারিবিয়ান রিজিয়ান, এই এলাকাতেই এটা কিন্তু দেখা গেছে, ইউএসএতেও প্রচুর এর এফেক্ট। তো এটা হচ্ছে আমার CD4 টি সেলের ওপর এফেক্ট করে, তো টি-সেল লিউকেমিয়া দেখা যায় CD4 টি সেল। আচ্ছা, এরপরে যেটা আমাদের স্পেশাল ভাইরাস ইবিভি ভাইরাসটার বার্কিট লিম্ফোমা। এটা ইবিভি ভাইরাস কী করে? বার্কিট লিম্ফোমা, ন্যাচোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার এরা করে। ইবিভি ভাইরাসের মেকানিজমও সেম, মানে যেটা সব ভাইরাসেরই মেকানিজমের ক্ষেত্রে আমরা দেখছি যে এরা আমাদের যেটা মানে ডিএনএ ড্যামেজে হেল্প করছে। তো ইবিভি ভাইরাস হচ্ছে যেটা আমার এমআইসিজি নিয়ে আগে বলেছি আগে ভিডিও, তো এমআইসি জন্য ট্রান্সলোকেশনে হেল্প করছে। তো এই ট্রান্সলোকেশনের জন্য অটোমেটিকলি আউটগ্রোথ বেশি হবে, নিওপ্লাজমিক অ্যাকশন বেশি হবে, তো ফলে এখানে ন্যাচোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, তারপর বার্কিটস লিম্ফোমা এগুলো হবে। এতে বিসেল লিম্ফোমা হচ্ছে, বার্কিটস লিম্ফোমাতে আমরা দেখছি ন্যাচোফ্যারেঞ্জিয়াল রিজিয়নে। তো এটা গেল, প্লাস হচ্ছে যেটা আমার এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা সার্ভাইকাল ক্যান্সারের জন্য দেয়। এটা প্রথমে মানে স্কোয়ামাস সেলের ওপরে এফেক্ট করে, বা স্কোয়ামাস সেল তো আছেই অটোমেটিকলি সার্ভাইকাল রিজিয়নে, ফলে ওখানে আমাদের ক্যান্সারটা দেখা যায়। এর ক্ষেত্রে এইচপিভির যে মেকানিজমে কিন্তু আমরা দেখবো ইনহিবিশন অফ P53 P21 মানে আমার টিএসজিগুলো, টিউমার সাপ্রেশন জিন ইনহিবিশনের মাধ্যমে হয়। তো এর দুটো টাইপ আছে, HPV E6 আর E7, মানে দুজনেই টিউমার সাপ্রেশন জিন আটকায়, একটা P53 একটা RB আটকায়। তো এইভাবে এর মেকানিজম। আচ্ছা, আর কে আছে? আর আছে হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, HBVটাকে হচ্ছে আমার হেপাটাইটিস বি ভাইরাস। সবগুলোর মেকানিজম প্রায় সেম। তো এর এক্সাম্পলগুলো আসে, এবং আমাদের সি এক্সামে জিজ্ঞেস করেছিল। তো HIVও আছে, HIVও করতে পারে। তো এবারে কোনটা কী করে? তো হেলিকোব্যাক্টার পাইলোরির নাম বহুবার শুনবে গ্যাস্ট্রিক জায়গায়, তো এটা গ্যাস্ট্রিক অ্যাডিনোমা, ম্যালটোমা এগুলো করবে। আচ্ছা, আর ইবিভিটা বলে দিলাম। HBV হেপাটোসেলুলার হবে, হেপাটাইটিস তো অটোমেটিকলি হেপাটোসেলুলার হবে। এগুলো হলো গেল। এবারে যেটা সার্ভাইকাল বলছি, এটা অ্যানোরেক্টাল জায়গাতেও হতে পারে, সেই জন্য এটা অ্যানোজেনিটাল। ওকে, এবারে আমরা
সমস্ত টাইপ অফ কার্সিনোজেন কিন্তু দেখলাম উইথ এক্সাম্পল।